প্রিজম সম্পর্কে আমাদের পড়াশোনা করব। প্রথমে আমাদেরকে প্রিজমের ডেফিনেশনটা জানতে হবে। অ্যাকচুয়ালি প্রিজম হচ্ছে একটা কাঁচের তৈরি একটা প্রতিসারক মাধ্যম, যেটাকে আমাদের বলা হচ্ছে রিফ্রাক্টিভ মিডিয়াম। রিফ্রাক্টিভ মিডিয়াম কারণ এখানে রিফ্লেকশন হয় না, রিফ্রাকশান হয়। এবং যেটা দেখা গেছে সেটা হচ্ছে প্রিজমটা সাধারণত এই ধরনের, এরকম ওর দুটো সাইড ত্রিভুজাকৃতি, আর বাদবাকি যে তিনটে সাইড হচ্ছে রেক্টেঙ্গুলার। তিনটে সাইডই হচ্ছে রেক্টেঙ্গুলার। তো তিনটে সাইডকে আমরা যদি দেখি রেক্টেঙ্গুলারই পাবো। এবারে ত্রিভুজটা এইরকম দেখতে, এবং এর যদি আমরা একটা অংশ নিয়ে নিই এরকম বড় থেকে, এটা সাধারণত কাঁচের তৈরি হয়, এবং দুটো প্রতিসারক তলের এইটা হচ্ছে এর রিফ্রাক্টিভ সারফেস। রিফ্রাক্টিভ সারফেস যেটাকে বলা হচ্ছে প্রতিসারক তল। দুটো প্রতিসারক তল আনত থাকছে, এবং যে কোণটা তৈরি করছে এটাকে বলা হচ্ছে রিফ্রাকশন অ্যাঙ্গেল। এবারে এর এই যে নিচের যে অংশটা এইটাকে বলা হচ্ছে বেস বা ভূমি, আর এইটা হচ্ছে এই যে প্রিজমের অংশটা নিয়েছি এটাকে বলা হচ্ছে তার প্রিন্সিপাল সেকশন। এবারে এর দুটো প্রতিসারক তলে একটাতে আলো পড়লে আর একটা দিয়ে আলো বেরোবে। আমরা জানি যে ওটা বর্ণালী তৈরি করে। বিচ্ছুরণের দ্বারা যে বর্ণালী তৈরি হয় সেটা আমরা জানি যে প্রিজম 7টা বর্ণকে ভেঙে দেয়। এই প্রিজমের ক্ষেত্রে সেটা হয়ে থাকে। এবারে তাহলে আমাদেরকে ডেফিনেশনটা একটু ঠিক করে নিতে হবে যে পরস্পরের সঙ্গে আনত দুটো সমতল দ্বারা সীমাবদ্ধ যে প্রতিসারক মাধ্যম তাকে বলা হচ্ছে প্রিজম। সাধারণত এটা কাঁচ দিয়ে তৈরি হয়। এই হচ্ছে প্রিজমের মূল গঠনটা। এরপরে আমাদেরকে করতে হবে কি না, আমরা প্রিজমকে নিয়ে যখন আলোচনা করব, প্রিজমকে আমরা এইভাবে আর দেখাতে পারবো না, কারণ ওর যখন রশ্মিগুলো দেখাবো তখন কিন্তু আমাদেরকে প্রিজমটা এইরকম জাস্ট একটা ত্রিভুজ হিসেবে দেখতে হবে। কারণ এর ক্ষেত্রে এই যে মিডিয়াম, এই সাইডটা একটা প্রতিসারক তল, এইটা হচ্ছে একটা রিফ্রাক্টিভ সারফেস, দুটো রিফ্রাক্টিভ সারফেস, এবং এর ক্ষেত্রে এইটা হচ্ছে রিফ্রাকশন অ্যাঙ্গেল, অর্থাৎ প্রতিসরণ যে কোণটা, যেটা মানে প্রিজম কোণ বলা হয়, এটাকে প্রিজম অ্যাঙ্গেল বলা হয়, সেটা হচ্ছে এই অংশটা। এবারে এর ক্ষেত্রে বলছে কি না, আলোকরশ্মি এইভাবে প্রথমে পড়লো, আলোকরশ্মি পড়ে এর ক্ষেত্রে এইভাবে যাবে, তারপরে আবার এইভাবে মেঘে চলে গেল। এবারে আমরা করব কি না, এইখানে আগে অভিলম্ব টানবো, অভিলম্ব টানলাম এইভাবে, এইটাতেও আমরা অভিলম্ব টানবো, তার মানে অভিলম্ব একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। আর এইটাকে যদি বাড়াই তাহলে এইভাবে যাবে, এবং এটাকে যদি বাড়াই তাহলে এইভাবে যাবে। এইটা হচ্ছে ডেল, অর্থাৎ এইটা হচ্ছে তার বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ, এই অংশটা। আর এইটাকে আমরা I1 বলবো, এইটাকে I2, এইটা হচ্ছে R1, আর এটা হচ্ছে R2। আর এই কোণটাকে বলা হচ্ছে, নাম দিয়ে দিই আগে প্রিজমটা, ABC, এইটাকে বলা হচ্ছে এ কোণ বলা হয়েছে। তাহলে PQ আমরা রশ্মিটা ধরে নিচ্ছি, PQ রশ্মি RS এই পথ দিয়ে বেরিয়ে চলে গেল। এবারে এটাকে আমরা O বলবো, এটাকে N, এটাকে N ড্যাশড যদি বলে থাকি, আর এইটাকে T ধরে নিচ্ছি। তো এইরকম টি জায়গাটাতে আমরা ডেল দেখিয়েছি, এই ডেলেই কিন্তু এটা তৈরি হচ্ছে বিচ্যুতি কোণটা যেটা পাওয়া যাচ্ছে। আমরা মাধ্যমিকেই এটা করেছিলাম যে একটা প্রিজমের যে ডেভিয়েশনটা
সেই ডেভিয়েশনটা আমাদেরকে এর ক্ষেত্রে বের করতে হবে। আমরা বের করব কি করে? তার জন্য মানে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, ডেল ইজ ইকাল টু I1 প্লাস I2 মাইনাস এ, এইটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এইখান থেকে আমাদের প্রথমে দেখে নিই যে কিউ টি আর ত্রিভুজের ক্ষেত্রে, কিউ টি আর ত্রিভুজের ক্ষেত্রে ডেলটা কিন্তু একটা বহিস্থ কোণ হচ্ছে। তার মানে তখন ডেল ইজ ইকাল টু পাবো যেটা, এর ক্ষেত্রে ডেল ইজ ইকাল টু আমরা কি পাবো না, টি টি কিউ আর প্লাস টি আর কিউ, এই কোণটা পেলাম। ঠিক আছে, এবারে এই জায়গাটাতে টি কিউ আর এর জায়গাটাতে আমাকে মান বসাতে হবে। এইটা সমান কত? কারণ এই পুরো কোণটা I1 হচ্ছে, তাহলে টি কিউ আর কত আসবে না I1 মাইনাস R1 প্লাস, এটার ক্ষেত্রেও ঠিক এটা I2, তাহলে I2 মাইনাস R2 সমান দাঁড়ালো I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। তাহলে এটা পেলাম। এরপরে চতুর্ভুজ ধরে নেব, চতুর্ভুজ এ কিউ ও আর। এই চতুর্ভুজের ক্ষেত্রে পুরো কোণগুলো, টোটাল যে যতগুলো কোণ আছে সব কোণগুলোর মান হবে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণগুলোর মান যদি 360 ডিগ্রি হয়ে যায়, ওখান থেকে আমরা প্রথম লিখে নিই এ কোণ প্লাস এ কিউ ও কোণ প্লাস এ কিউ ও কোণ, তারপরে হচ্ছে এ কিউ ও আর কোণ প্লাস এ আর ও কোণ, এই টোটাল হচ্ছে 360 ডিগ্রি। এরপরে আমরা ত্রিভুজ আর একটা ধরে নিচ্ছি কিউ ও আর ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে না R1 প্লাস R2 প্লাস কিউ ও আর কোণ ইজ ইকাল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কিউ ও আর এর মান পেয়ে গেলাম। তাহলে কিউ ও আর এই কোণের মান আমরা পেয়ে গেলাম, দিয়ে আগের সমীকরণটাই বসালে কি আসছে দেখি। তাহলে আগের সমীকরণটায় ওটা যদি বসানো যায় তাহলে পাওয়া যাবে এ কোণ প্লাস এ কিউ ও কোণ, মানে এটা কিন্তু 90 ডিগ্রি, তাই তো। এ কিউ ও কোণ এটা 90 ডিগ্রি প্লাস কিউ ও আর কোণ সমান হচ্ছে 180 মাইনাস R1 মাইনাস R2 প্লাস এ আর ও কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি ইজ ইকাল টু 360 ডিগ্রি। তাহলে 90 90 180 360 কেটে গেল, অতএব পাওয়া গেল কি না এ কোণ ইজ ইকাল টু R1 প্লাস R2। তাহলে এটা প্রমাণ হয়ে গেল একটা। অতএব এ ইজ ইকাল টু পাওয়া গেল R1 প্লাস R2। এবারে এইখানে আমরা যদি বসিয়ে দিই, এখানে বসালে I1 প্লাস I2 মাইনাস এ, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা একটা প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করে দিতে পারলাম যে চ্যুতিকোণটা কার উপর নির্ভর করছে। তাহলে চ্যুতিকোণটা আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রিজমের যে প্রিজম অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ডস করছে, আর হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেলের উপরে নির্ভর করছে, আর একটা হচ্ছে সেকেন্ড সারফেস থেকে যখন রিফ্রাকশান ঘটে যাচ্ছে
তার ক্ষেত্রে রিফ্রাকশন অ্যাঙ্গেলটার উপরে নির্ভর করছে, তাহলে এইগুলোর উপর নির্ভর করছে। এরপরে বলা হচ্ছে এই চ্যুতিটা কত মানে ন্যূনতম হবে কখন, বলছে এই চ্যুতিটা কখন ন্যূনতম হবে। এবারে সেই ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমাদেরকে একটা লেখচিত্র দরকার, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে লেখচিত্রটা প্রয়োজন। এই ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে লেখচিত্র আমাদের দরকার, মানে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, তো যেটাকে বলা হচ্ছে কি না ডেল এম দ্বারা চিহ্নিত করা হয়, ডেল এম দ্বারা চিহ্নিত করা হয়। এটার জন্য আমাদেরকে একটা লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্রটা আমরা এইভাবে আপতন কোণ চিহ্নিত করব। এটাকে ধরো I1 বলে দিচ্ছি, এটা একটা পয়েন্ট, আর একটা হচ্ছে I2, কারণ I1 I2-র উপর নির্ভর করছে বলছি। আর এই বরাবর আমরা দেখালাম কি না ডেল এম। তাহলে ডেল এম আমি এইরকম কতগুলো রেখা টেনে, ছবিটাকে ভালো করার জন্য রেখা টেনে নিচ্ছি। রেখা টেনে এইটাকে বলা হচ্ছে এটা চ্যুতি, আর এইটা হচ্ছে ডেল এম মিনিমাম। তাহলে ডেল এম মিনিমাম যেটা পাবো এইরকম জায়গাতে, মানে এইরকম জায়গাটাতে মিডিয়াম, তাহলে এই করে এইরকম একটা ইউ আকৃতির একটা অংশ পাওয়া যাবে। তো এইটাকে বলা হচ্ছে আপতন কোণ। এটা হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে ডেভিয়েশন অ্যাঙ্গেল, ইনসিডেন্স অ্যাঙ্গেল ভার্সাস ডেভিয়েশনের গ্রাফ। এবারে এইখানে I1 আর I2-র উপর নির্ভর করে যেহেতু, তার জন্য লেখচিত্রটা এটা দাঁড়াচ্ছে। এবারে বলছে যেটা যে এইখানে ধরো আমি এই বিন্দু দুটোর নাম দিয়ে দিলাম এ বি। এই দেখো এ বি বিন্দু দুটো, মানে এই রেখাটা যত নিচের দিকে আনা যাবে তত দেখো এই যে I1 I2 তত কাছে আসতে শুরু করছে। কাছে আসতে শুরু করতে একটা সময় আসবে যে জায়গাটাতে I1 I2 একটা জায়গাতে মিলিত হয়ে যাবে, তার মানে একটাই মান পাওয়া যাবে, যেটাকে আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে I0 বলে একটা বিন্দু। তার মানে ওই জায়গাতে যে ডেভিয়েশনটা হবে, ডেভিয়েশনটা শূন্য হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গাটাতে I1 I2 মানে এই ডিফারেন্সটা থাকছে না, অর্থাৎ আমরা বলবো যে I2 মাইনাস I1 ইজিক্যাল টু 0 হয়ে যাবে, মানে এই ডিফারেন্সটা থাকছে না। অতএব এখান থেকে পাবো I1 ইজিক্যাল টু I2, অর্থাৎ দুই দিকের মানে আপত্তি ইনসিডেন্স অ্যাঙ্গেল আর হচ্ছে সেকেন্ড সারফেস থেকে যে রিফ্রাকশন অ্যাঙ্গেল দুটো সমান হবে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে। এই শর্তটা কিন্তু আমাদের লেখচিত্র থেকে একবার পড়েছিল পরীক্ষাতে, এই শর্তটা লেখচিত্র থেকে বের করতে বলা হয়। তার মানে এ বিটাকে আমি এইভাবে পরপর নিচের দিকে নামাচ্ছি, নামাতে একটা জায়গায় মিলিত হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে I1 I2-র এই যে এই ডিফারেন্সটা থাকছে না। ডিফারেন্সটা যখন থাকছে না এটা সমান 0 লিখবো, অর্থাৎ আমরা I1 ইজিক্যাল টু I2 পেয়ে যাব। তো এইটা একটা হলো। এরপরে বলছে যে ন্যূনতম এই যে মিনিমাম যে ডেভিয়েশন, এর একটা কন্ডিশন আমাদেরকে বের করতে হবে। সেটা হচ্ছে আমাদের কলনবিদ্যা থেকে, আমাদের ক্যালকুলাস থেকে এই মিনিমাম ডেভিয়েশনের একটা কন্ডিশন বের করব। এই কন্ডিশন বের করতে গেলে আমরা যেটা জেনে নিয়েছি অলরেডি, ডেল ইজিক্যাল টু আমরা জানি I1 প্লাস I2 মাইনাস এ, আর একটা হচ্ছে এ ইজিক্যাল টু R1 প্লাস R2, এইটা জানা আছে। যেহেতু ডেলটা ডিপেন্ডস করছে কার উপরে না I1 এর উপরে, তার জন্য আমরা ওটাকে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে না I এর সাপেক্ষে।
তাহলে প্রথমকে আমরা i1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। ডেরিভেটিভ করলে এই টার্মটা শূন্য আসবে, বাম টার্মটা শূন্য আসবে, কারণ হচ্ছে ডেল ডি ডেল বাই ডি i1 ইজিক্যাল টু 0 হবে, কারণ ডেলটা ন্যূনতম বলা আছে, মানে এটাকে আমরা এম বলবো, তখন এটা একটা নির্দিষ্ট মান, অতএব এটা 0 আসবে, 0 আসবে। তো তার ক্ষেত্রে আমরা এবারে যদি করে থাকি তাহলে 1 প্লাস ডি i2 বাই ডি i1 মাইনাস di2, আর এটা তো 0 আসবে, এর মান নির্দিষ্ট, অতএব এইটা 0, তার মানে এইটা একটা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে এই দ্বিতীয় ইকুয়েশনটা থেকেও আমাদেরকে একটা বের করতে হবে। দ্বিতীয় ইকুয়েশনটা থেকে আমরা কার সাপেক্ষে করব না, এ কে ডি এ বাই ডি r1 এটার সাপেক্ষে করব, কারণ এটা সমানও আবার আমরা দেখব যেটা যে 0 আসবে, 0 আসবে, এটা সমান। তাহলে আমরা কত পাবো না 1 প্লাস ডি r2 বাই ডি r1, তাহলে এইটা পেলাম di1 di2 বাই di1 ইজিক্যাল টু, তাহলে কত হবে -1, আর dr2 বাই dr1 ইজিক্যাল টু -1 দাঁড়াচ্ছে। তার মানে এইখান থেকে আমরা di2 বাই di1 ইজিক্যাল টু -1, আর এইটা থেকে dr2 বাই dr1 ইজিক্যাল টু -1, এই দুটো দাঁড়াচ্ছে। এরপরে হচ্ছে স্নেলস ল, ফ্রম স্নেলস ল থেকে আমরা জানি যেটা হচ্ছে সাইন i1 ইজিক্যাল টু মিউ সাইন r1, আর একটা হচ্ছে কি না সাইন i2 ইজিক্যাল টু হবে মিউ সাইন r2। এবারে এটাকেও ডেরিভেটিভ করতে হবে, এই দুটোকে ডেরিভেটিভ করি। ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে না cos i1 di1 ইজিক্যাল টু মিউ cos r1 dr1, এটাকেও আমরা ডেরিভেটিভ করি, তাহলে cos i2 di2 ইজিক্যাল টু মিউ cos r2 dr2 আছে। এবারে এই দুটোকে ভাগ করে দিব, এই দুটোকে ভাগ করে দিই, ভাগ করে দিলে কি দাঁড়ায়, এই দুটোকে যদি আমরা ভাগ করে দেই তাহলে পাওয়া যাবে কি না cos i1 বাই cos i2 ইন্টু di1 বাই di2 ইজিক্যাল টু cos r1 বাই cos r2 dr1 বাই dr2। আচ্ছা, r1 r2 এগুলো সব মান যেহেতু এক, তাহলে এগুলো আর থাকছে না, এগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, কারণ আগেই পেয়েছিলাম এইখানে di পেয়েছিলাম যেটা di2 বাই di1 ইজিক্যাল টু -1 পেয়েছিলাম। তাহলে এইগুলোকে যদি বসাই তাহলে এই টার্মগুলো কেটে যাচ্ছে, তাহলে থাকছে না, তাহলে পাচ্ছি কি না cos i1 বাই cos i2 ইজিক্যাল টু এইটা। এবারে এটাকে নিয়ে কাজ করতে হবে একটু, তাহলে cos i1 বাই cos i2 ইজিক্যাল টু cos r1 বাই cos r2। এবারে এটাকে স্কোয়ার করে ফেলতে হবে, স্কোয়ার করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, স্কোয়ার করে সবগুলোকে এবারে সাইনে করে ফেলি, আর কিছু নেই, সহজ ব্যাপার। এবারে সবগুলোকে সাইনে, তার 1 মাইনাস সাইন স্কোয়ার i1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার i2 ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার r1 1 মাইনাস সাইন স্কোয়ার r2 হয়ে গেল। এবারে ডান পক্ষটাতে আমরা মিউ গুণ করে দিই,
তাহলে মিউ মাইনাস মিউ সাইন স্কোয়ার আর ওয়ান বাই মিউ মাইনাস মিউ সাইন স্কোয়ার আর টু, উপর নিচে মিউ গুণ করে দিলাম, মিউ স্কোয়ার গুণ করব, মিউ শুধু নয় মিউ স্কোয়ার গুণ করব, ঠিক আছে। তাহলে মিউ স্কোয়ার যদি গুণ করে দিই এটা পাওয়া গেল। এবারে বলছে একটা সূত্র আছে বোধহয় আমাদের জানা আছে, তোমরা জানো, a বাই বি ইজিক্যাল টু সি বাই ডি হবে, তখন কি হবে না পাওয়া যাবে যে সি মাইনাস এ যদি করি তাহলে ডি মাইনাস বি হবে। তাহলে এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। এই সূত্রটাকে যদি কাজে লাগাই তাহলে ডান পক্ষটাতে পাওয়া যাবে যেটা, সেটা হচ্ছে তাহলে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মিউ স্কোয়ার সাইন স্কোয়ার আর ওয়ান মাইনাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার আই ওয়ান বাই মিউ স্কোয়ার সাইন স্কোয়ার আর টু মাইনাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার আই টু হয়ে গেল। আচ্ছা দেখো দেখি কাটাকাটি কিছু হয়েছে নাকি। আচ্ছা আরেকটা জিনিস এই জায়গাতে একটা দরকার আছে, সেটা হচ্ছে একটা জিনিস চেঞ্জ করা হয়নি, সেটা হচ্ছে কিনা আমাদের এই যে আর ওয়ান আর টু গুলোকে এইগুলোকে একটু চেঞ্জ করে নিতে হতো, একটু পজ করে দাও। আচ্ছা একটা ভুল হয়েছে কোথায় না, আমরা এই জায়গাতে যে মিউ স্কোয়ার গুণ করেছিলাম এইখানে কিন্তু তখন মিউ স্কোয়ারটা এ করে সাইন স্কোয়ার আই ওয়ান হয়ে যাবে, আর এইটাও আই টু হয়ে যাবে, কারণ ওই যে আমরা জানি না মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর, সাইন আই ওয়ান আর ওয়ান, এইখান থেকে এটাকে একটু চেঞ্জ করে নিতে হবে, এইটাকে চেঞ্জ করে এইভাবে আসতে হবে, দিলে দেখো চলে এসেছে, কাটাকাটি হয়ে গেছে, এটা কেটে গেছে, এটা কেটে গেছে, কি থাকলো না মিউ স্কোয়ার পড়ে থাকবে, যেটা যে মিউ স্কোয়ার মাইনাস ওয়ান বাই মিউ স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে ইজিক্যাল টু ওয়ান। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বাম পক্ষকে নিয়ে যেটা করলাম, বাম পক্ষ মানে এইটাকে নিয়ে যে কাজ করেছি এইটা সমান ওয়ান পাওয়া গেল, তার মানে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে আই ওয়ান ইজিক্যাল টু আই টু প্রমাণিত। এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে আই ওয়ান ইজিক্যাল টু আই টু পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আই ওয়ান আই টুটা কী করে পাওয়া যাবে, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান ইজিক্যাল টু তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আই টু দিলে তাহলে সাইন স্কোয়ার আই ওয়ান ইজিক্যাল টু সাইন স্কোয়ার আই টু, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তার মানে আই ওয়ান ইজিক্যাল টু আই টু। এইটা হচ্ছে তাহলে ন্যূনতম মিনিমাম ডেভিয়েশনের কন্ডিশন অফ মিনিমাম ডেভিয়েশন ইন এ প্রিজম, এটা একটা হলো। এরপরে প্রিজমের মধ্য দিয়ে যখন রশ্মি যাচ্ছে তখন রশ্মির গতিপথ কেমন হয়। আমরা একটা জিনিস বোধহয় জানি যে প্রিজম কিন্তু সমবাহু ত্রিভুজ হয়, কারণ প্রিজমের প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি করে হয়। তাহলে 60 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে দুই ধারে যে দুটো বাহু কিন্তু সমদ্বিবাহু, মানে সমান দৈর্ঘ্যের বাহু। তাহলে সমান দৈর্ঘ্যের বাহু যদি হয়ে থাকে, আমরা এইখান থেকে একটা যেটা পেয়েছি আই ওয়ান ইজিক্যাল টু যদি আই টু হয়ে থাকে মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে, তার মানে এই কোণ আর এই কোণ যদি সমান হয়ে থাকে তাহলে এইটা অবশ্যই বিসি মানে ভূমির প্যারালাল হবে, কিউআরটা অবশ্যই ভূমির প্যারালাল হবে, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ।
তাহলে ন্যূনতম যখন চ্যুতি আসবে, মিনিমাম ডেভিয়েশন যখন আসবে, মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে I1 = I2 হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে বলবো যে কিউটা এ বির মিড পয়েন্ট এবং এসির মিড পয়েন্ট হচ্ছে আর, তাই যে কিউআর প্যারালাল হবে, অবশ্যই কিউআর প্যারালাল হবে বিসি, সমান্তরাল হলে ভূমির সমান্তরালভাবে নির্গত যাবে, দিয়ে প্রতিসরণ ঘটবে। এবারে প্রতিসরাঙ্কের সঙ্গে তাহলে কলনবিদ্যার সাহায্যে হয়ে গেল। এবারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর হচ্ছে ডেল এম এর সম্পর্ক, রিলেশন বিটুইন আর আই অ্যান্ড ডেল এম। আচ্ছা, এর ক্ষেত্রে আমাদের কিন্তু এবারে সেই সম্পর্কগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। I1 + I2 মাইনাস হচ্ছে এ = হচ্ছে R1 + R2, আর ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে ডেল এম এ I1 = I2, এতগুলো কন্ডিশন চলে এলো। I1 I2 যদি হয়ে থাকে তাহলে অবশ্যই R1 = R2 হবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা অ্যাকচুয়ালি ডেল এম যেটা পাবো, ডেল এম = কি পেয়েছি না, আমরা I1 + I2 মাইনাস এ, তো মাইনাস এ, তাহলে এইখান থেকে আমরা বলবো যে 2I1 - এ, ঠিক আছে। অতএব এইখান থেকে তাহলে I1 = কত পাওয়া যাবে, ডেল এম + a/2। আচ্ছা, এর ক্ষেত্রেও ঠিক একই রকম আরেকটা a = হবে 2R1, R1 = তাহলে a/2 হয়েছে। এবারে মিউ = আমরা কি জানি, মিউ = জানি sin I1/sin R1, তাহলে বসিয়ে দেই, তাহলে পাওয়া যাবে sin ডেল এম + a/2 sin a/2। তাহলে এইটা হলো রিলেশন বিটুইন RI অ্যান্ড ডেল এম। এরপরে আসবো যেটা, সেটা হচ্ছে একটা কত সময় হলো।